পি ব্লক এলিমেন্ট গ্রুপ 15 to 18 ক্লাস 12 এর পোর্শন ছাত্রছাত্রীদের কাছে একটা বিভীষিকাময় জিনিস, এবং আমরা বলে থাকি এনসিইআরটি ওরিয়েন্টেড পড়তে। তো এনসিইআরটি ওরিয়েন্টেড পড়লে কিন্তু বেশ কিছু কমন পাওয়া যায়, অধিকাংশই পাওয়া যায় বস্তুত। তো আমি সেই উদ্দেশ্যে প্রতিটি কোশ্চেনের কাছে পেজ নাম্বার, আমার বইয়ের সাথে পেজ নাম্বার অত মিলবে না, তাই কিছু টেবিল নাম্বার ইত্যাদি মেনশন করেছি এনসিইআরটির, যেখান থেকে তারা বুঝতে পারবে যে এইভাবে পড়াশোনা করতে হয়। যেমন এই প্রশ্নটি 21 সালে এসেছে, যেটা টেবিল 7.4 তুমি পেয়ে যাবে। সেটা হচ্ছে, নিচের কোথায় এনএন বন্ড থাকে না? উত্তর হচ্ছে N2O3 এইখানটায় থাকে না। কেন জানতে হলে তোমাকে এদের স্ট্রাকচার গুলো একটু জানে নিতে হবে। আমি পড়িয়েছি আগে, তবু একটু করি না হয় দিয়ে আর কি। নাইট্রাস অক্সাইড এটি হয়ে গেল N2O3। ও এখানে তো সরি বললো যে কোথায় থাকবে না। আচ্ছা আচ্ছা, থাকবে না হচ্ছে এইখানটায়। এখানে দেখো মাঝখানে অক্সিজেন চলে এসছে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। কেমন? চলে এসো নেক্সট প্রশ্নে, বলছে কম্পেয়ার দ্য অ্যাসিড স্ট্রেংথ অফ। দেখো, এগুলো সব 21 সালে এসেছে, কিন্তু কত সহজ প্রশ্ন। যতই ওপরের থেকে নিচের দিকে নামবো, ততই তো বন্ড সহজে ভেঙে যাবে, বন্ড লেন্থ বেড়ে যাবে। তাহলে H প্লাস সহজে সলিউশনে চলে আসবে, তার মানে অ্যাসিড স্ট্রেংথ বেড়ে যাবে, অ্যাসিড স্ট্রেংথ ইনক্রিজ করবে। তার কারণ কি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেটা, সেটা ডিক্রিজ করবে। ওকে, এবার বলছে যে বন্ড এনার্জি। দেখো, ফ্লুরিনের সাইজটা সবচেয়ে ছোট, তার চেয়ে বড় হচ্ছে ক্লোরিনের সাইজ, তার চেয়ে বড় হচ্ছে ব্রোমিনের সাইজ, মানে বন্ড লেংথ ক্রমশ বেড়ে যাচ্ছে। এটা নিটে এসেছে 21 সালে। এবং ওপর থেকে নিচের দিকে নামলে তাহলে বন্ড এনার্জি, বন্ড লেংথ যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে বন্ড এনার্জিটা কমে যাচ্ছে। আচ্ছা, বলছে নিচের কোনটা একটা মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন? এই ইংরেজিটুকু বোঝার চেষ্টা করো, এটাও নিটে এসেছে। দেখো, এই অক্সাইডটাতে ক্রোমিয়াম আছে, অ্যালুমিনিয়াম একে রিপ্লেস করে দিয়েছে এখানে, তাহলে মেটালকে রিপ্লেস করা হয়েছে, এই জন্য অপশন ডি হলো কারেক্ট। আচ্ছা, এখানে এটাও নিটে এসেছে 21 সালে, তবে এটা তুমি পেজ নাম্বার 203 না মিললে তোমার 7.23.5 এ দেখবে সবগুলো পয়েন্ট আছে। নোবেল গ্যাসের লার্জ পজিটিভ ভ্যালু অফ ইলেকট্রন গেইন এনথালপি আছে। আসলে নোবেল গ্যাসগুলোর আয়োনাইজেশন এনার্জি এইটা হচ্ছে ভেরি হাই, এবং ইলেকট্রন গেইন এনথালপি খুব পুয়ার, কারণ তাদের ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন থাকে। এরা জলে হালকাই ড্রাপ হয়, এই এই সেন্টেন্স গুলো পর্যন্ত এনসিইআরটি টেক্সট বুকে আছে। এদের উইক ডিসপারশন ফোর্স থাকে, এটাও কারেক্ট, কিন্তু এদের হাই বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট নয়, লো বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট থাকে। এটা মানে একটা প্যারার মধ্যে এই সমস্ত পয়েন্ট গুলো বলা আছে। তুমি এনসিইআরটিটা প্লিজ ভালো করে এই জায়গাগুলো অন্তত পড়ে যেও। এরপরে বলছে দেখো, যে দ্য কেমিক্যাল নেচার অফ দ্য নাইট্রোজেন অক্সাইড কম্পাউন্ড অবটেন্ড ফ্রম এ রিয়াকশন অফ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর P4O10 4:1। দেখো, এই যে রিয়াকশনটা, এত কি মনে রাখা সম্ভব? কখনোই নয়। তো আমি এটা কিভাবে করব তুমি লক্ষ্য করো। এইটা তো বলেছে, এটা কিন্তু তুমিও জানো আমিও জানি যে নাইট্রিক অক্সাইড একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এটা আমরা জানি। এবারে এখানে ফসফরাস +5 আছে, নাইট্রোজেনও +5 আছে, ঠিক আছে? তো এখান থেকে যেটা আসবে তাতে নাইট্রোজেনের, এবং ফসফরাস পেন্টক্সাইডও অক্সিডাইজিং এজেন্ট, এবং এও কিন্তু অক্সিডাইজিং এজেন্ট। কেননা এখানে ফসফরাস তার হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে, তাহলে এর চেয়ে কমতে পারে, বাড়তে তো পারে না। তাহলে এখানে আর যাই হোক না কেন, নাইট্রোজেনের +5 চেয়ে কমা সম্ভব হবে না। কেন? যেহেতু ফসফরাস পেন্টক্সাইড একটা অক্সিডাইজিং এজেন্ট। যদি
এখানে 5-এর চেয়ে কমে যেত, তাহলে তোর ফসফরাস পেন্টক্সাইড রিডিউসিং এজেন্ট হয়ে যেত। সুতরাং এটা কমন সেন্স যে এখানে N2O5 ছাড়া অন্য কোনো অক্সাইড আসবে না, কারণ নাইট্রোজেনের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট এটাতে আছে। এবারে এর সাথে তুমি যদি জল দাও তাহলে নাইট্রিক অ্যাসিড তৈরি হবে। তার মানে এটা অ্যানহাইড্রাস অফ নাইট্রিক অ্যাসিড। তাহলে এটা কি হলো? অ্যাসিডিক ইন নেচার। অর্থাৎ সবকিছু যে তোমার জানা থাকবে তা নয়, একটু উপস্থিত বুদ্ধিও খাটাবে। যেমন এই প্রশ্নটিতে বলছে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড এক্স আছে, তাকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে ব্রাউন ফিউম হয় আর তার ব্রাউন রিং টেস্ট আসে। তো এটা তো এদের সবার ক্ষেত্রেই আসবে। তারপরে বলছে একে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দাও আর তারপরে এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, কি হয় দেখো। প্রথমে বলছে ডাইলিউট HCl দিয়ে H2S দাও। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে এই যে ব্রাউন ফিউম আর ব্রাউন রিং, এই যে ব্যাপারটা, ব্রাউন রিং ব্যাপারটা অপশন এ দেবে না, আর অপশন বি দেবে, সি দেবে এবং ডি দেবে। কেন এ দেবে না? তার কারণ এখানে লেড সালফাইডের প্রেসিপিটেশন পড়ে যাবে এবং এর ফলে এই টেস্ট এটা হবে না। তাহলে অপশন এ যে নয় সেটা আমি বুঝে গেলাম। এবার বিসিডির মধ্যে কোনটা? বলছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি হিট করা হয় তাহলে ব্রাউন ফিউম আসবে। ব্রাউন ফিউম মানে হচ্ছে তোমার নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। তো সেটা তো এই তিনটে ক্ষেত্রেই হবে, তাহলে আমি তো আলাদা করতে পারছি না। এবার ডাইলিউট HCl দিয়ে H2S দিলে প্রেসিপিটেশন আসবে। এই প্রেসিপিটেশনটাও COS এর ক্ষেত্রে আসবে, COS এর ক্ষেত্রে আসবে, কিন্তু NiNO3 এর ক্ষেত্রে আসবে না, কারণ সেটা তো সোডিয়াম সালফাইড গুলে যাবে। তাহলে এই যে দুজন, তাদের মধ্যে আবার এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ব্লু কালার ধারণ করে কে? সেটা হচ্ছে কপার। কেন? কারণ এখানে CuNH3 4 এইটা তৈরি হয়। হ্যাঁ, এটার রং হচ্ছে ব্লু। তাহলে অ্যান্সার হবে কি? অপশন ডি। চলে আসা যাক কোশ্চেন 8-এ। বলছে একটা গ্রুপ 15 এলিমেন্ট যেটা কিনা একটা মেটাল। মেটাল বলতেই আর্সেনিক অ্যান্টিমনি বাদ হয়ে গেল। তার কারণ কি? এরা হচ্ছে মেটালয়েড। ফসফরাসও বাদ হয়ে গেল, কারণ এ হচ্ছে নন মেটাল। তাহলে এইটুকু জেনেই কিন্তু এটা আমি বলে দিতে পারি যে অ্যান্সার হবে অপশন এ। তবে হ্যাঁ, চলো ভদ্রতা করে বাকিটা পড়া যাক। বলছে একটা হাইড্রাইড বানায় যেটা একটা স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। গ্রুপ 15 এর মধ্যে। তো গ্রুপ 15 এ আছে কে কে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। এবার সাইজ তো বাড়ছে ওপর থেকে নিচে নামলে, তাহলে এই হাইড্রোজেনের সাথে যে বন্ড লেংথ আছে সেটাও বেড়ে যাবে, আর এই বন্ড লেংথ বেড়ে গেলে সহজে হাইড্রোজেন দিতে পারবে। তাহলে এই যে বিসমাথের ক্ষেত্রে যে হাইড্রাইডটা হবে তার রিডিউসিং এজেন্ট ম্যাক্সিমাম রিডিউস করবে, মানে সে অন্যকে হাইড্রোজেন খাওয়াবে। তাই তো, তাহলে অ্যান্সার অবশ্যই অপশন এ। চলে আসো কোশ্চেন 9-এ। বলেছে এখানে কোনটার কত অক্সিডেশন স্টেট। দেখো, তোমরা অক্সিডেশন স্টেট বার করতে জানো, আমি তোমাদেরকে এই ফর্মুলা গুলো বলে দিলেই তোমরা বাকিটা পেরে যাবে। হাইপোফসফরাস অ্যাসিড, তোমরা এটা জানো যে H3PO2। অর্থো ফসফরিক অ্যাসিড H3PO4। ফসফরাস অ্যাসিড H3PO3। আচ্ছা, ডি এরটার ছবিটা আমি একটু এঁকে দিই। ডি এরটা হচ্ছে হাইপোফসফরিক অ্যাসিড। এইগুলোও কিন্তু ওই টেবিল 7.5-এ তুমি সব পেয়ে যাবে, বুঝলে? তো তা সত্ত্বেও আমি এই ছবিটা একটু এঁকে দিই, কারণ আমি যে ভিডিওগুলো বানিয়ে পাঠিয়েছিলাম তাতে এই ডি এর ছবিটা ছিল না। তো সেই কারণে এটাকে আমি এঁকে দিলাম। আচ্ছা, পাইরো ফসফরাস অ্যাসিড আর পাইরো ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এইখানে আমাকে একটু পাইরো কথাটার মানে বোঝাতে হবে। তো ফসফরাস অ্যাসিড হচ্ছে তোমার H3PO3। এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড। এরকম দুটো আছে, তার থেকে একটা জল যদি বেরিয়ে যায় তখন পাইরো তৈরি হয়। ঠিক আছে, তাহলে 3×6 থেকে 2 গেলে 4, H4P2। 3×6 থেকে 1 গেলে 5। তাহলে এটাকে আমি বলতে পারি যে পাইরো ফসফরাস অ্যাসিড। পাইরো ফসফরিক অ্যাসিডও একই রকম,
সেক্ষেত্রে চলো আমি বরং আরো স্ট্রাকচার এঁকে, একটা এমনি ভাবে দেখালাম আর একটা স্ট্রাকচার এঁকেও দেখাই, তাহলে দুটো দুরকম হলো। প্রথমে ফসফরিক অ্যাসিডের ছবি এঁকে ফেলো, তারপরে দুটো মলিকিউলের থেকে একটা ওয়াটার মলিকিউল বার করে দাও, তাকে বলা হয় পাইরো। যে কোনো একটা এইচ আর একটা OH নিয়ে নাও। যেমন এখানে H2O চলে গেল, তাহলে পি ডবল ও এইচ, ও এইচ, ও পি ডবল ও এইচ, ও এইচ, এই হলো তোমার পাইরো ফসফরিক অ্যাসিড। এবারে তোমরা রেডক্স চ্যাপ্টার পড়েছো, সেখানে এগুলো সব করে দেওয়া আছে, অক্সিডেশন স্টেট বার করা, সেটা করে আর সময় অপচয় করছি না, নিশ্চয়ই তোমরা পারবে। এই যে ধরো স্ট্রাকচার গুলো প্রত্যেকটাই কিন্তু তোমাকে কেমিক্যাল বন্ডিং এর সময় করানো হয়েছে, তো সেগুলো আমি আর করাচ্ছি না, কেননা শুধু শুধু আবার সময়ের অপচয়। তুমি কেমিক্যাল বন্ডিং এর ভিডিও গুলো দেখলেই হয়ে যাবে। আমার উদ্দেশ্য যেটা, কি ধরনের প্রশ্ন আসছে এখান থেকে, তাতে তোমাকে পরিচিতি করানো। তো যদি এগুলোর মধ্যে কোনোটা তোমার অসুবিধা থাকে জানিও। আচ্ছা, তারপরে বলছে অর্ডার অফ থার্মাল স্টেবিলিটি আর অ্যাসিড স্ট্রেংথ অফ গ্রুপ 16 হাইড্রাইড অফ গ্রুপ 16 এলিমেন্টস। গ্রুপ 16 এ কে আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আর পোলোনিয়াম। ঠিক আছে, এবার উপর থেকে নিচের দিকে নামলে যা হয়, সাইজ বাড়ে, তাহলে বন্ড লেংথ বেড়ে যাবে, তাহলে বন্ড এনার্জি কমে যাবে। তার মানে উপর থেকে নিচের দিকে নামলে থার্মাল স্টেবিলিটি কমে যাবে, থার্মাল স্টেবিলিটিটা ডিক্রিজ করবে। শুধু তাই নয়, যত সহজে H+ দিতে পারবে, ততই অ্যাসিডিটি বাড়বে। তার মানে আমি বলতে পারি যে অ্যাসিড স্ট্রেংথ কিন্তু ইনক্রিজ করবে। অত্যন্ত সহজ প্রশ্ন। 12 দাগে চলে এসো, নিট 19 এসেছিল, কোনটা ইনকারেক্ট? PCl5 মলিকিউল ইজ নন রিঅ্যাক্টিভ, একেবারেই ভুল এবং এটাই উত্তর। তবে বাকিগুলোকে ভদ্রতা করে আমরা পড়তে চাই। বলছে তিনটে ইকুয়েটোরিয়াল পি, আচ্ছা আমি ছবিটা আগে এঁকেই দিই। বলছে যে তিনটে ইকুয়েটোরিয়াল বন্ড আছে, তারা 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল বানায়, কারেক্ট? বলছে দুটো অ্যাক্সিয়াল বন্ড 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, একদম ঠিক। অ্যাক্সিয়াল বন্ড গুলো লম্বা হয়, তার কারণ হচ্ছে টু মিনিমাইজ ইন্টার ইলেকট্রনিক রিপালশন। আচ্ছা, এই ইকুয়েশন গুলো এনসিইআরটি তে তো অবশ্যই আছে এবং পরীক্ষাতে বারবার আসে। আমি একটা সালকে মেনশন করেছি। হট অ্যান্ড কনসেন্ট্রেটেড হলে কি হয়? ক্লোরাইড হয় আর ক্লোরেট তৈরি হয়। ঠিক আছে, এইটাকে বলে ক্লোরেট। আর যদি এটা না হয়ে আমি NaOH দিতাম, কোল্ড অ্যান্ড ডাইলিউট, NaOH কোল্ড আর ডাইলিউট, তার সঙ্গে Cl2 রিঅ্যাকশন হতো, তাহলে এই ক্লোরাইডটা তো তৈরি হতো, তবে তার সঙ্গে OCl তৈরি হতো। OCl মাইনাস কে বলা হয় হাইপোক্লোরাইট, মানে সোডিয়াম হাইপোক্লোরাইট। আর একটা এখানে যেটা দেওয়া আছে, ওটাকে বলে হেজেন ক্লেভার প্রসেস, ওটা আমি পড়িয়েছি তোমাদের। এখানে ব্লিচিং পাউডার তৈরি হয়। হ্যাঁ, এখানে কি তৈরি হয়? CaOCl, অর্থাৎ ব্লিচিং পাউডার। এইভাবে ব্লিচিং পাউডার তৈরি হয় হেজেন ক্লেভার প্রসেসের সাহায্যে। ওকে, কোশ্চেন নাম্বার 14 এ চলে আসো। বলছে কোনটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম ডাইক্রোমেটকে ডিকালারাইজ করে? সালফার ডাই অক্সাইড। এবার এটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটা রিডিউসিং এজেন্ট। এ কি করে দেখো, পারম্যাঙ্গানেটের সাথে রিঅ্যাকশনে কালারলেস ম্যাঙ্গানাস সল্ট তৈরি করে আর সালফেট তৈরি করে। দেখো এখানে নিজের অক্সিডেশন স্টেট বেড়েছে আর ম্যাঙ্গানিজের কমেছে। আর ডাইক্রোমেটের সাথে রিঅ্যাকশনে এর যে অরেঞ্জ কালার সেটা চলে যায়, চলে গিয়ে ক্রোমিকের গ্রিন কালার চলে আসে এবং সালফেট তৈরি হয়।
অর্থাৎ নিজে অক্সিডাইজ হচ্ছে আর অন্যকে রিডিউস করছে। এখানে তো +6 থেকে +3 অক্সিডেশন স্টেট হলো, মানে রিডিউসড হয়ে গেল ক্রোমিয়াম। আচ্ছা, এবারে বলছে এখানে চারটের মধ্যে কোনটা লুইস বেস মানে লোন পেয়ার ডোনার, বোরন ট্রাইফ্লুরাইড নয়। তার কারণ হচ্ছে এর একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে, যেখানে এ লোন পেয়ার অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে, অতএব এ একটা লুইস অ্যাসিড। পরের দুটো তো কোনো ভ্যাকেন্ট অরবিটালও নেই না লোন পেয়ারও নেই, মানে লোন পেয়ার নেই কোনো, যেভাবে আছে আর কি। আচ্ছা, তারপরে ফসফরাসেরটায় চলে আসো। এখানে হাইব্রিডাইজেশনটা আগে দেখো, এটাই হবে অ্যান্সার। কেন হবে একটু বুঝিয়ে দিই। sp3 হাইব্রিডাইজেশন, এখানে তিনটে বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার, অর্থাৎ তিন দিকে তিনটে ফ্লুরিন থাকলো, পিরামিডাল শেপ হয়ে গেল, আর এখানে একটা লোন পেয়ার থাকলো, তাহলে লোন পেয়ারটা সে অন্যকে দিতে পারলো, তাহলে লুইস বেস। কোশ্চেন নাম্বার 16 চলে আসো। pH5 and BiCl3 ডু নট এক্সিস্ট, একদম সত্যি কথা। তার কারণ বিসমাথের ক্ষেত্রে +3টা স্টেবল হয় আর +5টা আনস্টেবল হয়। এটার কারণ কি? কারণ হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট, নিশ্চয়ই মনে আছে। এবং pH5 হয় না কেন? তার কারণ হচ্ছে, আমি যদি বর্ন হেবার সাইকেল দিয়ে বিচার করি, তাহলে এটা থার্মোডিনামিক্যালি আনফেভারেবল প্রসেস হয়ে যায়। সালফার ডাইঅক্সাইডে পিপাই ডিপাই হয়, হ্যাঁ একেবারেই সত্যি। এই যে এইটি হচ্ছে সেই পাই বন্ড যেটা পিপাই ডিপাই। ACF4 CH4 হ্যাভ সেম শেপ। দেখো এসে দেখা যাক, অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম পোলোনিয়াম, তাহলে সেলেনিয়ামের 6 আর ফ্লুরিনের 4/2, তার মানে হচ্ছে কত 5, sp3d TBP। ACF4 এর কথা বলছি, তাহলে এখানে বন্ড পেয়ার কটা হলো? 4টা, আর লোন পেয়ার হচ্ছে একটা, যেটা কিনা ইকুয়েটোরিয়াল পজিশনে থাকবে, যেটা ইকুয়েটোরিয়াল পজিশনে থাকবে। ওকে, তো তাহলে এই ইকুয়েটোরিয়াল পজিশনটাতে লোন পেয়ার দিয়ে বাকিগুলো ফ্লুরিন করে দাও, কিরকম দেখতে হয়ে যাবে? সি স। কিন্তু মিথেনের তো টেট্রাহেড্রাল, তাহলে এটা ইনকারেক্ট। I3+ এর বেন্ট জিওমেট্রি আছে, কথাটা সত্যি না মিথ্যা লক্ষ্য করে দেখা যাক। এখানে প্লাস দেখতে পাচ্ছি, সেন্ট্রাল অ্যাটম 7 প্লাস দুদিকে দুটো সিগমা বন্ড /2, তাহলে 4 হলো sp3, মানে হচ্ছে টেট্রাহেড্রাল। এখানে বন্ড পেয়ার দুটি আর লোন পেয়ারও দুটি, তাহলে দেখতে কিরকম হচ্ছে না, আই টেট্রাহেড্রনের একদিকে একটা লোন পেয়ার, আর একদিকে একটা লোন পেয়ার, একদিকে একটা আই আর একদিকে একটা আই, তাহলে বেন্ট। তাহলে এটাও ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 17 চলে আসো। আইসো ইলেকট্রনিক আর আইসো স্ট্রাকচারাল খুঁজতে বলেছিল। তো CO3 ক্ষেত্রে কার্বনের 6টা ইলেকট্রন, অক্সিজেনের 8×3 = 24, দুটো নেগেটিভ চার্জ, তাহলে দাঁড়ালো কত? 32। NO3 ক্ষেত্রে নাইট্রোজেনের হচ্ছে তোমার 7 আর অক্সিজেনের 8×3 = 24 আর একটা নেগেটিভ চার্জ, মানে সেই 32। আচ্ছা, এবারে কার্বনেটটা দেখতে কিরকম নিশ্চয়ই মনে আছে, আর নাইট্রেটটা দেখতে কিরকম সেটাও নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি। তাহলে তো এরা দুজনেই আইসো স্ট্রাকচারাল অ্যান্ড আইসো ইলেকট্রনিক হয়ে গেল। এবার ClO3- এ ক্লোরিনের 17, অক্সিজেনের হচ্ছে 8×3 = 24 আর 1, তার মানে হচ্ছে 42টা ইলেকট্রন। ওকে, আর SO3 2- এর ক্ষেত্রে সালফারের 16, অক্সিজেনের 24 + 2, তার মানে এখানেও সেই 42। এবার এদের ছবিটা দেখতে কি রকম হবে সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। যেমন ClO3 এর ছবিটা হচ্ছে এই রকম, ওকে, আর SO3 2-, অর্থাৎ এরাও দুজনে আইসো স্ট্রাকচারাল এবং আইসো ইলেকট্রনিক। পরেরটায় চলে আসো, ফসফোনিক অ্যাসিড আর ফসফিনিক অ্যাসিড। ফসফোনিক অ্যাসিড কোনটা?
এটা হচ্ছে H3PO3, যেটা দেখতে কি রকম, মানে ফসফরাস অ্যাসিড যেটা আর কি, 3টে হাইড্রোজেন। আর ফসফিনিক অ্যাসিড হচ্ছে H3PO2, মানে হাইপোফসফরাস অ্যাসিড। অর্থাৎ এখানে একটা একটা H আর এই, তাহলে এটার বেসিসিটি হচ্ছে দুটো, দ্বিক্ষারীয় অ্যাসিড, আর এটা একটা একক্ষারীয় অ্যাসিড। ওকে, তাহলে এটা হচ্ছে ডাইপ্রোটিক, আর এটা হচ্ছে মনোপ্রোটিক। পিএইচ বন্ড ভাঙে না, OH টা ভাঙে। আচ্ছা, এবার অর্ডার অফ অ্যাসিডিটি কার সবচেয়ে বেশি কার সবচেয়ে কম, এর অর্ডার হচ্ছে এইটা। কিন্তু এমনটা কেন? এর একটা কারণ হচ্ছে যে সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন স্টেট, আর একটা কারণ হচ্ছে যে যদি ClO মাইনাস আর ClO2 মাইনাস, ClO3 মাইনাস আর ClO4 মাইনাসের কথা ভাবা হয়, তাহলে স্টেবিলিটি অফ কনজুগেট বেস এইদিকে বাড়তে থাকে। স্টেবিলিটি অফ কনজুগেট বেস ইনক্রিজ করে। কেন? ডিউ টু মোর নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচারস। যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার তত স্টেবিলিটি বেশি। এছাড়া ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অক্সিজেনের সংখ্যাও ক্রমশ বাড়তে থাকে। আচ্ছা, এবারে বলছে কারেক্ট অর্ডার অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ হ্যালোজেন মলিকিউল। এই টেবিলটা আমি দিয়েছি, এটা এনসিইআরটি বইতে স্পেশাল মেনশন করেছে। দেখো, ফ্লুরিনের ক্ষেত্রে বন্ডটা এরকম, ক্লোরিনের ক্ষেত্রে বন্ডটা আর একটু বড়, ব্রোমিনের আরো একটু বড়, আর আয়োডিনের আরো একটু বড়। তাহলে ওপর থেকে নিচের দিকে নামলে বন্ড লেংথ বাড়ছে। এই ধারণার থেকে আমরা বলতে পারি যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি ফ্লুরিনের সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, এবং তারপরে আয়োডিন। কিন্তু এখানে একেবারেই তা হয় না। দেখা যায় যে ফ্লুরিনের অবস্থান ব্রোমিন আর আয়োডিনের মাঝে হয়ে যায়। তার কারণ হচ্ছে দুটো ফ্লুরিনের যে লোন পেয়ার গুলো আছে তাদের মধ্যে রিপালশনটা হ্যাভক হয়। কিন্তু এরকম রিপালশন এত বেশি হয় কেন? বাকিদেরও তো লোন পেয়ার আছে। তার কারণ হচ্ছে যে ফ্লুরিনের সাইজটা খুব স্মল, এবং এখানে আনঅ্যাভেলেবিলিটি অফ এনি ভ্যাক্যান্ট অরবিটাল, আনঅ্যাভেলেবিলিটি অফ ভ্যাক্যান্ট অরবিটাল, এই কারণে এখানে লোন পেয়ার রিপালশনটা খুব বেশি হয়, তাই বন্ড এনার্জিটা প্রত্যাশিত হচ্ছে অনেক কমে যায়। আচ্ছা, এই যে প্রশ্নটি, এটি কিন্তু তোমরা মাধ্যমিকের সময়ও পড়েছো। এখানে ক্যালসিয়াম সায়ানামাইড আর গ্রাফাইটের মিশ্রণ তৈরি হয়, যেটাকে নাইট্রোলিম বলা হয়, যেটা কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে কি আছে না, মিক্সচার অফ ক্যালসিয়াম সায়ানামাইড অ্যান্ড গ্রাফাইট, যেটা ফার্টিলাইজার হিসেবে ইউজড হয়, যা নাইট্রোলিম নামেও পরিচিত। 22 তে চলে এসো। এখানে বন্ড অ্যাঙ্গেল নিয়ে কিছু বলতে চাওয়া হয়েছে। তো মিথেনের ক্ষেত্রে দেখো কোনো লোন পেয়ারই নেই, তাই এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল তো একদম sp3 যা আদর্শ হয়, 109°28'। আচ্ছা, জলের ক্ষেত্রে কিন্তু জল আর কি আছে, অ্যামোনিয়া। আচ্ছা, অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা লোন পেয়ার আছে, তো ভিএসি পেয়ার বলে এখানে এলপিবিপি রিপালসান থাকবে। এর ফলে বন্ড অ্যাঙ্গেলটা কমে যায় একটু, 107°র মতো হয়ে যায়। জলের দুখানা লোন পেয়ার থাকে, এর ফলে এর এলপি রিপালসান থাকে, এবং ভিএসিপিআর এর জন্য এর বন্ড অ্যাঙ্গেল আরো কমে গিয়ে 104.5° হয়। এবার অপশন গুলো দেখে ফেলবে কোনটা মিলছে, সেটাই উত্তর আর কি। খাতায় লিখবে এগুলো সমস্ত। আচ্ছা, কপারের সাথে হট অ্যান্ড কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিলে কি হয় না, কপার নাইট্রেট প্লাস NO2 তৈরি হয়। আর এর সঙ্গে যদি আমি কোল্ড আর ডাইলিউট দিতাম, তাহলে ওই কপার নাইট্রেট আসতো, তার সঙ্গে NO আসতো, এবং আরো ঠান্ডা দিলে N2O আসতো। জিঙ্কের ক্ষেত্রেও একই।
পেজ নাম্বার 174 এ আছে। কোশ্চেন নাম্বার 25 এ চলে এসো। বলছে অর্ডার অফ বয়লিং পয়েন্ট অফ হ্যালোজেন হাইড্রাসিড। এরা কি বলতে চাইছে দেখো, এইচএফ এর সাইজের দিক দিয়ে বিচার করতে গেলে এইচএফ এর চেয়ে HCl বড়, তার চেয়ে HBr বড়, তার চেয়ে HI বড়। এখানে আমি কি বলতে চাইছি যে বাম থেকে ডান দিকে গেলে ভ্যান্ডার ওয়ালস ফোর্স বাড়ে, ভ্যান্ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করে। কেন? ডিউ টু লার্জার সাইজ। তো এর ফলে কি হওয়া উচিত না, বাম থেকে ডান দিকে গেলে ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন বাড়ার ফলে বয়লিং পয়েন্টও ইনক্রিজ করা উচিত। তবে এখানে একটা জিনিস হয় না, সেটা হচ্ছে এটা এখানে থাকে না, বরঞ্চ এইখানে থাকে। এমনটা কেন হয়? তার কারণ এক্ষেত্রে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়, অ্যাসোসিয়েটেড মলিকিউলস থাকে। এর কারণে এর বয়লিং পয়েন্টটা HCl বা HBr বা HI এর চেয়ে বেশি হয়। কোশ্চেন নাম্বার 26 এ চলে এসো। দেখো ওজন মলিকিউলের কথা বলেছে, ওজন বেন্ট, হ্যাঁ না না? উত্তর হচ্ছে অবশ্যই সঠিক। ONF ইজ আইসোইলেকট্রনিক কিনা দেখা যাক। অক্সিজেনের দেখো 8, নাইট্রোজেনের 7 আর ফ্লুরিনের 9। তাহলে কি হলো জিনিসটা? 8 7 15 9 24টা ইলেকট্রন। এখানে 8 দুগুণে 16, 7 23 আর একটা নেগেটিভ 24। হ্যাঁ, এটাও তাহলে কারেক্ট। OF2 ইজ অক্সাইড অফ ফ্লুরিন, কথাটা ভুল। তার কারণ ইলেকট্রোনেগেটিভিটিটা ফ্লুরিনের বেশি। তাহলে এটাকে প্রকৃত অর্থে বলতে হবে যে ফ্লুরাইড অফ অক্সিজেন। এই কারণে এটা ভুল হয়েছে। Cl2O7 পারক্লোরিক অ্যাসিডের অ্যানাহাইড্রাইড, হ্যাঁ একেবারেই ঠিক। আমি যদি এখানে ওয়াটার মলিকিউল দিই তাহলে কি তৈরি হবে দেখো, তাহলে তৈরি হবে 2HClO4, অর্থাৎ পারক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। চলে আসা যাক কোশ্চেন নাম্বার 27 এ। বলছে এর মধ্যে মোস্ট রিঅ্যাক্টিভ কোনটা। দেখো ইন্টার হ্যালোজেন গুলো বেশি রিঅ্যাক্টিভ হয়, তার কারণ এদের কাছে পোলার বন্ড থাকে। কিন্তু একমাত্র এক্সেপশন হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিন কিন্তু ইন্টার হ্যালোজেন গুলোর চেয়েও বেশি রিঅ্যাক্টিভ। এই কথাটি একটু প্লিজ মনে রেখো। তার কারণে লোন পেয়ার রিপালশন ছোট সাইজ একটু আগে বললাম। আচ্ছা, এবারে কোন ইনার্ট গ্যাসের হাইয়েস্ট বয়লিং পয়েন্ট আছে? দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো সাইজ ওপর থেকে নিচের দিকে এলে ক্রমশ বাড়ে। তাহলে যার সাইজ বড় তারই হাইয়েস্ট বয়লিং পয়েন্ট। তবে হ্যাঁ, রেডন রেডিও অ্যাক্টিভ, আর যারা রেডিও অ্যাক্টিভ নয় তাদের মধ্যে জেননের বয়লিং পয়েন্ট ম্যাক্সিমাম। কোশ্চেন নাম্বার 29 এ চলে আসো। বলছে নাইট্রোজেন, অক্সিজেন এরা বাতাসের মেন কম্পোনেন্ট, কিন্তু এরা রিঅ্যাক্ট করে না। একেবারেই ঠিক কথা। এবার কেন করে না? তার জন্য ভেরি হাই টেম্পারেচার চাই। ভেরি হাই মানে 3000 ডিগ্রি সেলসিয়াস চাই। তাই বাজ পড়ার সময় কি হয়, N2 আর O2 রিঅ্যাকশন করে 2NO তৈরি হয়। যেখানে ট্রাম গাড়ি যায় সেখানে তোমরা দেখবে একটা ব্রাউন ফিউম হয়। তার কারণ এই যে NO2টা আসছে এখানে ইলেকট্রিক স্পার্কের, ওই যেখানে তোমার ইলেকট্রিক লাইনের কাছে যুক্ত থাকে আর কি, এটা আরো মানে ফার্দার অক্সিডাইজড হয়ে এই ব্রাউন ফিল্মটা তৈরি করে। এনিওয়ে হাই টেম্পারেচারের দরকার, দুটোই কারেক্ট। ফেরিক সালফেটকে হিট করলে কি হবে? Fe2O3 হয় আর 3SO3 হয়। প্রসঙ্গত যদি আমি FeSO4 কে হিট করি, এগুলো D&A ব্লকেও করিয়েছি, তবুও একবার বলে দিই রিভাইজের জন্য, SO2 আর SO3 এই দুটোই কিন্তু তুমি পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 31 এ চলে আসো। বলছে অল অক্সো অ্যাসিডস কন্টেন অ্যাটলিস্ট ওয়ান পিও ইউনিট। হ্যাঁ একদম, সবারই থাকে এবং অন্তত একটা OH থাকে, বাকি হাইড্রোজেন বা OH থাকতে পারে। তাহলে কারেক্ট। সবারই টেট্রাহেড্রাল শেপ আছে ফসফরাসের কোঅর্ডিনেশন। হাইপোফসফরাস অ্যাসিড ইজ ডাইপ্রোটিক অ্যাসিড, মানে H3PO2। H3PO2 কে ডাইপ্রোটিক বলার যুক্তি নেই, এটা হচ্ছে মনোপ্রোটিক। তাহলে এ কথাটা কিন্তু ভুল। তাহলে এটা ভুল এবং এটাই উত্তর। অর্থোফসফরিক অ্যাসিড ইজ ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ ট্রিপল সুপার ফসফেট, কারেক্ট। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি।
32 তে চলে আসো, নাইট্রোজেন ক্যান নট ফর্ম পিপাই ডিপাই বন্ড, একদম ঠিক, নাইট্রোজেনের টি অরবিটালই নেই। N2O4 এর দুখানে রেজোনেটিং স্ট্রাকচার আছে, একদমই ঠিক। তার কারণ হচ্ছে তুমি এরপর যে রেজোনেটিং স্ট্রাকচারটা আঁকবে তাতে ডবল গুলোকে সিঙ্গেল, সিঙ্গেল গুলোকে ডবল করে দাও, তাহলে এটাও কারেক্ট। স্টেবিলিটি অফ হাইড্রাইড ওপর থেকে নিচের দিকে নামলে ইনক্রিজ করে, এ তো ভুল কথা, ডিক্রিজ করে, তাহলে এটা ভুল। সিঙ্গেল এন বন্ড এনার্জিটা কম, তোমার হয়তো মনে হবে যে নাইট্রোজেনের তো আকার ছোট, তাহলে তোর বন্ড এনার্জি বেশি হওয়ার কথা, তা নয়। এর যে লোন পেয়ার গুলো আছে এদের মধ্যে রিপালসান হয়, এবং এর তো ভেরি স্মল সাইজ। তাছাড়া একটু আগে ওই ফ্লুরিনের জন্য যেটা বলছিলাম যে আনঅ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্ট অরবিটাল, তো এর ফলে এই যে লোন পেয়ার গুলো আরো বেশি রিপালসান করে। 33 চলে আসো, H2 মলিকিউল প্যারাম্যাগনেটিক, অবশ্যই এটা এনসিইআরটি তে আছে, দেখবে তার কারণ হচ্ছে পাই অ্যান্টিবন্ডিং এ দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। আচ্ছা, 200 ডিগ্রি সেলসিয়াসে S8 রিং থাকে, হ্যাঁ একটা ডব্লিউ এর মতো দেখতে, পুরো এনসিইআরটি তে আছে, আমি পৃষ্ঠা নাম্বার মেনশন করে দিয়েছি। আচ্ছা, 600 ডিগ্রিতে কিন্তু এই S8 ভেঙে গিয়ে হাই টেম্পারেচারে ও কি করে H2 হয়ে যায়, হ্যাঁ এই বন্ড গুলো ভেঙে যেতে থাকে তখন। অক্সিডেশন স্টেট অফ সালফার ইজ নেভার লেস দেন +4, এটা কি বাজে কথা, তাহলে H2S কোথায় যাবে, H2S এ তো সালফারের -2 দেখতে পাই আমরা।